এই যে লোকটিকে দেখছেন তার নাম হচ্ছে জোনাথন। সে অনেক দক্ষ একজন আর্মি অফিসার ছিল। তবে ঘটনাক্রমে সে এমন একটি স্কুলের টিচার হয়ে যায় যে স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টই ছিল খুবই দুষ্টু। এমনকি তারা এতটাই বখাটে টাইপের ছিল যে টিচারদেরকেও তারা অনেক আজে বাজে ভাষায় কথা বলতো। এমনকি প্রত্যেকটি টিচারকেই তারা বুলি করত, যার ফলে কোনো টিচারই এই স্কুলে খুব বেশি দিন টিকতে পারত না। কিন্তু যখনই এই স্কুলে সেই আর্মি অফিসার টিচার হয়ে জয়েন হয়, তখনই টিচারের পেছনে লাগাটাই ছিল এই বদমাস স্টুডেন্টদের সবচাইতে বড় ভুল। কারণ পরবর্তীতে এই টিচার তাদের এমন অবস্থা করে যেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। কিন্তু এই টিচার একজন আর্মি অফিসার হয়ে স্কুলে কেন এসেছিল, আর পরবর্তীতে তার সঙ্গে কি কি ঘটেছিল, সে কি শেষ পর্যন্ত এই বদমাশগুলোকে ভালো করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক বদমাশদের স্কুলের মজার এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা একটি মিলিটারি টিমকে দেখতে পাই, যারা কিনা কিছুদিন আগে একটি স্পেশাল মিশন কমপ্লিট করেছে। তাদের মধ্যে জোনাথন নামক একজন ব্যক্তি ছিল, যে কিনা পেশায় ছিল হাইলি ট্রেনেড মার্সেনারি এবং ফর্মার মিলিটারি অপারেটিভ। তো সে তার পুরো টিমকে নিয়ে সেই মিশনটি একদম সাকসেসফুল করে ফেলেছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় তাদেরই একজন টিম মেম্বারের ভুলের কারণে তাদের পুরো মিশনটি একদম বরবাদ হয়ে যায়, যার ফলে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের টিমের সবাইকে শাস্তি দেওয়া হয়। আর শাস্তি হিসেবে তাদেরকে মিলিটারি টিম থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ একসঙ্গে তাদের পুরো টিমের সবার চাকরি চলে যায়। তাই তারা সবাই এই বিষয়টি নিয়ে অনেক আপসেট ছিল। এখন জোনাথন সহ তাদের টিমের কারোই কোনো চাকরি ছিল না। তাই কিছুদিনের মধ্যেই সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর জোনাথনও তখন তাদের ক্যাম্প থেকে তাদের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এবার আমরা আমেরিকার একটি ব্যস্ততম শহর মিয়ামি শহরকে দেখতে পাই, যেখানে একটি হাই স্কুলে সমস্ত স্টুডেন্টরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। তবে এটা কোনো সাধারণ হাই স্কুল ছিল না, কারণ এই স্কুলের সমস্ত স্টুডেন্টরাই ছিল খুবই বদমাশ প্রকৃতির। তারা প্রত্যেকেই নিজেদেরকে গ্যাংস্টার মনে করত, আর পুরো স্কুলের মধ্যে নিজেদের রাজত্ব চালাত। নতুন কোনো স্টুডেন্ট আসলে তাদেরকে তো তারা বুলি করতই, পাশাপাশি তারা স্কুল টিচারদেরকেও ছাড় দিত না। তাই কোনো টিচারই এই স্কুলে খুব বেশি দিন টিকে থাকতে পারত না। তো এই স্কুলের মধ্যেই আমরা জেন নামক একজন টিচারকে দেখতে পাই। সে খুবই প্যাশনেট এবং কেয়ারিং একজন হাই স্কুল টিচার ছিল। টিচারের পেশাটা তার অনেক শখের, কারণ ছোটবেলা থেকেই তার টিচার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু এই স্কুলে চাকরি পাওয়ার পর যেন তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়, কারণ এই স্কুলের স্টুডেন্টদের যন্ত্রণায় সে একদম অতিষ্ঠ। আর আজকে ক্লাস নেওয়ার সময় তো হঠাৎ করেই সমস্ত স্টুডেন্টরা বাহিরে চলে আসে, কারণ বাহিরে আজকে একটি ফাইট ছিল। তবে জেন তখন তাদের সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে করে বিশৃঙ্খলা যেন আরও বেড়ে যায়। স্কুলের ক্যাম্পাসের মধ্যে অনেক বড় একটি ফাইট শুরু হয়ে যায়। পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছিল যে তারা সবাই মিলে হয়তো প্ল্যান করে এই ছেলেটিকে মারছে। টিচার জেন অনেক চেষ্টা করেও তাদের ফাইট থামাতে না পারলে সেখানকার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে শারমান নামক একজন টিচার আসে। আর সে কোনো মতে সেই স্টুডেন্টটিকে বখাটে স্টুডেন্টের হাত থেকে বাঁচায়। আর সে কোনো মতে অনেক কষ্টে সেই ফাইটটি থামায় এবং সে স্টুডেন্টটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই স্টুডেন্টকে বাঁচানোর পরে সে টিচারের সঙ্গে বেয়াদবি করে চলে যায়। সে বলে যে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। অর্থাৎ এই স্কুলের একটি স্টুডেন্টের মধ্যেও সভ্যতা ছিল না, আর সবাই এখানে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চাইত। তো এবার ফাইট থেমে যাওয়ার পর জেন লুকাস নামক একজন স্টুডেন্টের কাছে আসে, কারণ এসব কিছু শুরু লুকাসই করেছিল। এই লুকাসের জন্যই মূলত পুরো স্কুলে এমন গন্ডগোল লেগে থাকে। আর সে স্কুলের মধ্যে একটি গ্যাং পরিচালনা করে, যেটার নাম হচ্ছে কিংস অব ডিস্ট্রাকশন, যেটাকে সবাই সংক্ষেপে কেওডি গ্যাং বলে জানে। তো জেন তখন লুকাসকে বোঝানোর চেষ্টা করে। সে লুকাসকে বলে, তুমি স্কুলের মধ্যে এসব কিছু কেন করছো লুকাস? তোমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। এসব করে তুমি কি তোমার ভবিষ্যতের জন্য ভালো কিছু করছো? তোমার হাতে এখনো সময় আছে, শুধরে গিয়ে সুন্দরভাবে লেখাপড়া করো। এতে করে তোমার ভবিষ্যৎ ভালো হবে, তা না হলে তোমার কপালে অনেক বড় দুঃখ আছে। কিন্তু লুকাস তখন জেনকে নিয়ে উল্টো মজা করতে শুরু করে। আর সে জেনকে বলে, কি ব্যাপার, আজকে মনে হচ্ছে আপনি আমার মা হওয়ার চেষ্টা করছেন। আপনি দয়া করে নিজের চরকায় তেল দিন। আমি কি করব না করব সেটা আমি আপনাকে বলতে আসব না। আমার রাস্তায় নাক গলানোর চেষ্টা করলে আপনার খবর আছে। এসব বলে লুকাস সেখান থেকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। জেনো এখন এসব স্টুডেন্টের কারণে আস্তে আস্তে অনেক বেশি বিরক্ত ফিল করছিল। তার স্কুলে ক্লাস নিতে আসতেই যেন আর ভালো লাগছিল না। তাই জেন তখন শারমান নামক সেই টিচারকে নিয়ে সোজা প্রিন্সিপালের কাছে চলে যায়। আর আজকে সমস্ত ঘটনা তারা প্রিন্সিপালকে বলে, যে কিভাবে স্টুডেন্টরা এখন ক্যাম্পাসের মধ্যে ফাইট করছে এবং একে অপরকে আজে বাজে ভাষায় গালাগাল দিচ্ছে। এটা কি কোনো স্কুলের পরিবেশ হতে পারে?
তাই জেন তখন লুকাস এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে প্রিন্সিপালকে ব্যবস্থা নিতে বলে এবং জানায় যে এখনই পদক্ষেপ না নিলে স্কুল আর স্কুল থাকবে না, বরং এটা ক্রাইমের অনেক বড় একটি আস্তানাতে পরিণত হয়ে যাবে, কারণ আজকে লুকাস অলরেডি তাকে থ্রেট দিয়ে ফেলেছে। কিন্তু প্রিন্সিপাল তখন জেনকে বলে, মিস জেন, আপনি তো খুব ভালোভাবেই জানেন এর আগেও আমরা এই গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু লুকাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ নিয়ে আসতে হবে। আজকাল মুখের কথা দিয়ে কি কোনো লাভ হয়? তবে প্রিন্সিপালের কথা শুনে জেন অনেক রেগে যায় আর সে প্রিন্সিপালকে বলে, আপনার তো নিজেরই দায়িত্ব নিয়ে এই বিষয়ে তদন্ত করা উচিত স্যার, অথচ আপনি সেটা না করে প্রমাণের অপেক্ষায় আছেন। এসব বলে জেন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর জেন স্কুল থেকে ফিরে যাওয়ার জন্য যখন তার গাড়ির কাছে যায়, তখন সে দেখতে পায় যে তার গাড়ির আশেপাশে কেওডি গ্যাং দাঁড়িয়ে আছে, অর্থাৎ লুকাস তার সঙ্গীদেরকে নিয়ে তার গাড়িটি ঘেরাও করে রেখেছে। এরপর জেন যখন তার গাড়ির তালা খুলতে যায়, তখন সে দেখতে পায় যে লুকাস এবং তার টিম তার গাড়ির লকারে সিমেন্ট লাগিয়ে দিয়েছে। জেন তারপরও তাদের সঙ্গে কোনো কথা না বলে সে তার গাড়ি খোলার চেষ্টা করছিল, কিন্তু লুকাসের সঙ্গীরা তার গাড়িটি ইচ্ছে করেই বারবার নড়াচ্ছিল, এমনকি তাকে নিয়ে অনেক হাসাহাসি করে আজে বাজে কথা বলছিল। এতে করে জেন তাদের উপর প্রচণ্ড রেগে যায়। লুকাস তখন জেনকে তার হাত দিয়ে বাজে ইঙ্গিত দেখালে জেনও তখন সেটা সহ্য করতে না পেরে তাকেও বাজে ইঙ্গিত দেখায়, আর সে কোনোমতে তার গাড়িতে ঢুকে গাড়ি লক করে দেয়। তবে ততক্ষণে লুকাস এবং তার সঙ্গীরা তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাকে গাড়ির গ্লাসের উপর থেকে অনেক আজে বাজে ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু জেন কোনোমতে তার গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর লুকাস এবং তার সঙ্গীরা তাকে পেছন থেকে থ্রেট দিতে থাকে এবং বলতে থাকে যে এবার সে স্কুলে আসলে তাকে সবাই দেখে নেবে। জেন এতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তার কাছে মনে হচ্ছিল যে লুকাস এবং তার গ্যাং হয়তো তার পিছু করছে, তাই সে দ্রুত তার বাড়িতে ফিরে আসে। আর সে সেখানে পৌঁছেই জনাথনকে দেখতে পায় এবং সে তাকে সঙ্গে সঙ্গেই জড়িয়ে ধরে। জনাথনের ফিরে আসায় তার ভয় যেন অনেকটাই কমে যায়। আসলে তারা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। জনাথন এতদিন মিলিটারিতে চাকরি করার কারণে সে জেনের কাছ থেকে দূরে তার মিলিটারি ক্যাম্পে থাকত, কিন্তু এখন তার চাকরি চলে যাওয়ায় সে তার ওয়াইফের কাছে ফিরে এসেছে। জোনাথন তখন জেনকে জানায় যে তাদের একজন টিম মেম্বারের একটি ভুলের কারণে তাদের টিমের সবাইকে মিলিটারি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর তাদেরকে নিয়ে অন্যান্য টিমের সবাই অনেক হাসাহাসি করেছে। তাই এসব কিছুর পর সে এখন অনেক দুশ্চিন্তায় আছে, কারণ সে এখন পুরোপুরিভাবে বেকার। তাই জেনের হয়তো ততদিন পর্যন্ত সংসার চালাতে কষ্ট হয়ে যাবে যতদিন না সে নতুন কোনো কাজ পাচ্ছে। কিন্তু জেন তখন তাকে ভরসা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন মিলে কোনো না কোনো রাস্তা বের করে ফেলব। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে জোনাথনের কাছে তার অনেক পুরনো একজন বন্ধু একটি ভয়েস মেল পাঠায়, আর এই বন্ধু একসময় জোনাথনের টিমমেট ছিল। সে জোনাথনের চাকরি চলে যাওয়ার খবর পেয়ে তাকে একটি চাকরির অফার দেয় এবং তাকে তার সঙ্গে একটি ক্লাবে দেখা করতে বলে। জোনাথন তখন সোজা তার সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে জোনাথনের আরও বেশ কয়েকজন পুরনো বন্ধু ছিল। তো তাদের মধ্যেই তার জয় নামক একজন বন্ধু তাকে বলে যে তাদের টিমমেট তাকে যে চাকরি দিতে চাইছে সেটা জোনাথন যেভাবেই হোক যেন করে, তাহলে তার টাকা পয়সার কোনো অভাব হবে না। এরপর জয়ী এবং তার ম্যাক্স নামক একজন সঙ্গী তাকে জন নামক একজন ক্লায়েন্টের কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে তখন তাকে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জোনাথন এখানে জনকে দেখে চিনতে পারে, কারণ এই জনকে সে একবার ড্রাগস পাচার করার সময় ধরে ফেলেছিল। এবার জনের চলে যাওয়ার পর তার টিমমেট ম্যাক্স তাকে বলে এই জন নাকি তাদের শহরের অনেক বড় একজন বিজনেস ডিলার, তার আন্ডারে কাজ করে অনেক মানুষ কোটিপতি হয়ে গিয়েছে, আর জন বর্তমানে একজন হাইলি ট্রেন আপ মিলিটারিকে খুঁজছে। আর তাই তার সঙ্গে সঙ্গে জোনাথনের কথা মনে পড়েছে, কারণ জোনাথন তাদের টিমের মধ্যে সবচাইতে ভালো একজন মিলিটারি ছিল। তাই এখন যদি সে তাদের সঙ্গে এক হয়ে কাজ করতে চায়, তাহলে সে মিলিটারিতে যত টাকা কামিয়েছে তার চাইতে প্রায় 10 গুণ টাকা কামাতে পারবে। তাকে শুধুমাত্র কিছু প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গাতে ডেলিভারি করতে হবে এবং পুলিশের বিভিন্ন চেক পয়েন্ট এড়িয়ে চলতে হবে। তাছাড়া মিলিটারিতে থাকার কারণে সে তো রাস্তাঘাট অনেক ভালোভাবেই জানে। তবে এখানেই জোনাথন তাকে থামিয়ে দেয়। এরপর সে তাকে বলে, তুমি শেষ পর্যন্ত আমাকে ড্রাগস পাচারের কথা বলছো? আমি কখনো কোনো ইলিগেল কাজের সাথে নিজেকে জড়াবো না। কিন্তু ম্যাক্স তখন তাকে বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? তোমাকে আসলে সরাসরি ড্রাগস পাচার করতে হবে না, তুমি শুধু ড্রাগসের শিপমেন্টের গাড়ির মধ্যে প্রোটেকশন দেবে। এখন তোমার কাছে কোনো চাকরি নেই, তোমার এখন কাজের ধরন দেখলে চলবে। আমি যে তোমাকে নিজে থেকে ডেকে এনে কাজ দিচ্ছি এটাই তো তোমার ভাগ্য, তা না হলে এখন তোমার মতো অযোগ্য মানুষকে কে কাজ দেবে? একথা শুনে জোনাথন প্রচণ্ড রেগে গিয়ে তার কলার চেপে ধরে। আর সে ম্যাক্সকে বলে,
আমার কাছে আমার চাকরি না থাকতে পারে, কিন্তু আমার সততা এবং মনুষ্যত্ববোধ এখনো আমার মধ্যে আছে, যেটা তোর মতো মানুষের মধ্যে নেই। তাই দ্বিতীয়বার আমাকে কিছু বলার আগে 10 বার ভাববি। এই বলে ট্রেড দিয়ে জোনাথন সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালে আমরা জেনকে দেখতে পাই। জেন একটি বিচের কাছে জগিং করতে এসেছিল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার জন্য সামনে কি অপেক্ষা করছে। তো জেন যখন সেখান থেকে দৌড়ে যাচ্ছিল, ঠিক তখনই অনেক শক্তিশালী একজন ব্যক্তি অনেক বড় একটি লাঠি দিয়ে জেনের পায়ের মধ্যে প্রচণ্ড জোরে আঘাত করে। জেন সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। আসলে কাল জেন যেহেতু লুকাসদের প্রতিবাদ করেছিল, তাই লুকাস তার কেওডি গ্যাংয়ের একজন সদস্যকে জেনকে শায়েস্তা করার জন্য পাঠিয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে জোনাথন চলে আসে, আর সে দ্রুত জেনকে হসপিটালে নিয়ে যায়। আর সে লোকটির সঙ্গে ফাইট শুরু করে দেয়। সে তাকে কোনো মতে হারিয়ে দিয়ে জেনকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসে, কারণ জেনের পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। তার দুটো পায়েরই হাড় ভেঙে গিয়েছিল। তবে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পর জেন যখন অনেকটা স্বাভাবিক হয়ে যায়, তখন সে জোনাথনকে তাদের স্কুলের সমস্ত বিষয়ে খুলে বলে। সে কেওডি গ্যাংয়ের ব্যাপারেও জোনাথনকে জানায় এবং বলে যে কিছুদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কেওডি গ্যাংয়ের সঙ্গে তার একটু ঝামেলা হয়েছিল, আর সেদিনই সেই গ্যাংয়ের লিডার লুকাস তাকে থ্রেট দিয়েছিল। তাই হয়তো আজকে সেই লোককে লুকাসই পাঠিয়েছে। আর এখন তো তার অনেক দুশ্চিন্তা হচ্ছে যে লুকাস হয়তো এখন তার পেছনেই লেগে থাকবে। কিন্তু জোনাথন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তার কিচ্ছু হবে না, জেন যেন শুধুমাত্র বিশ্রাম নেয় এবং সুস্থ হয়ে ওঠে। তো জেনে সুস্থ হতে প্রায় বেশ কয়েকদিন সময় লাগবে। তাই এই সুযোগে জোনাথন জেনের একজন সাবস্টিটিউট হতে চায়। আসলে সাবস্টিটিউট হচ্ছে এমন একটি বিষয় যেখানে কোনো মানুষের অনুপস্থিতিতে, অর্থাৎ তার পরিবর্তে অন্য একজন মানুষ কিছুদিনের জন্য তার দায়িত্ব পালন করতে পারে। তবে সেটার জন্য অবশ্যই তাকে যোগ্য হতে হবে এবং সেই পেশার দক্ষতা থাকতে হবে। তো জোনাথন চাইছিল জেনের পরিবর্তে তার স্কুলে কয়েকদিন সে ডিউটি করবে এবং স্কুলের সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তাই সে স্কুলের সাবস্টিটিউট হওয়ার জন্য তার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফেক টিচারের সার্টিফিকেট বানিয়ে নেয় এবং পরের দিনই সে সোজা জেনের স্কুলে চলে যায়। এই স্কুলে আসার তার মূল কারণই হচ্ছে পুরো গ্যাংয়ের সবাইকে শায়েস্তা করা এবং তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি দেয়া। তাই সে স্কুলের মধ্যে এসে প্রত্যেকটি স্টুডেন্টকে দেখছিল এবং বুঝতে পারছিল যে এখানকার প্রত্যেকটি স্টুডেন্টই অনেক কুশৃঙ্খল। তবে জোনাথন স্কুলের কাউকেই বুঝতে দিতে চাইছিল না যে সে জেনের হাজবেন্ড। তাই সে তার পরিচয় গোপন করে কিছু সার্টিফিকেট বানিয়েছিল, যেখানে তার নাম দেয়া ছিল স্মিথ। আর সেগুলো নিয়ে সে প্রিন্সিপালের কাছে ইন্টারভিউ দিতে চলে যায়। তবে জোনাথন এখানে লক্ষ্য করে যে প্রিন্সিপালের সঙ্গে প্রত্যেকটি স্টুডেন্টেরই অনেক ভালো সম্পর্ক। তার সঙ্গে কোনো স্টুডেন্টের কোনো ঝামেলাই ছিল না, বরং সে তো উল্টো প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েট করছিল। এবার জোনাথন প্রিন্সিপালকে জানায় যে তার নাম হচ্ছে স্মিথ আর সে একজন সাবস্টিটিউট। প্রিন্সিপাল তখন জোনাথনের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে জোনাথন বেশ ভালো পারফর্ম করে, যার ফলে খুব সহজেই তার সাবস্টিটিউটের চাকরিটি হয়ে যায়। তবে প্রিন্সিপাল তখন তাকে বলে, যদিও আপনি খুবই কম সময়ের জন্য আমাদের স্কুলে সাবস্টিটিউট থাকবেন, কিন্তু আমি চাইব আপনি একদম প্রফেশনালভাবে আপনার কাজ করবেন। জোনাথন তখন বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। তবে জোনাথন তো পুরো সময়টাতেই তার টার্গেটে ছিল। সে প্রত্যেকটি স্টুডেন্টকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। এবার কিছুক্ষণ পরে সে তার প্রথম ক্লাস নেওয়ার জন্য চলে যায়। আর ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালে সে দেখতে পায় যে পুরো ক্লাস একদম বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে। ক্লাসে কেউ গান শুনছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ আজে বাজে ভাষায় একে অপরকে গালাগাল দিচ্ছে। সেই সাথে ক্লাসের মেয়েরাও এতটাই অভদ্র ছিল যে তারা খুবই অশ্লীলভাবে সেখানে ডান্স করছিল। এমনকি ক্লাস টিচার আসার পরও তারা যেন তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে গ্লোবাল সুপার লিগ। আর এক্সাইটিং স্পোর্টস এবং অ্যাকশন উপভোগ করার জন্য এর চাইতে আর কোনো ভালো উপায় নেই। এটা লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম গেমিং সহ প্রতিটি জিএসএল ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তোলে। এটা 100% বৈধ এবং সুরক্ষিত। আগামী 10 জুলাই রংপুর রাইডার্স বনাম গানায় অ্যামাজন ওয়ারিয়র্সের দ্বিতীয় ম্যাচটি রয়েছে। এটি একটি আসল লড়াই হবে এবং আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি মুহূর্তই সরাসরি অনুসরণ করতে পারবেন। এখানে আপনারা বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দ্রুত ও নিরাপদে টাকা উত্তোলন করতে পারবেন। এখানে রয়েছে 30,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন।
এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। জোনাথন তখন ক্লাসে প্রবেশ করে সবার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। সে প্রথমে সবার সাথে অনেক ভালো আচরণ করে এবং তাদের সবাইকে তার পরিচয় দেয়। সে জানায় যে তার নাম হচ্ছে মিস্টার স্মিথ আর সে তাদের নতুন সাবস্টিটিউট টিচার। তবে স্টুডেন্টরা যেন তার কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না, বরং তারা তাকে নিয়ে হাসাহাসি করছিল। এমনকি অনেক স্টুডেন্টও তাকে সামনে রেখে স্মোক করছিল। ক্লাসের পরিস্থিতি দেখে জোনাথন বুঝতে পারে যে স্টুডেন্টগুলোর মধ্যে আসলে কী সমস্যা রয়েছে। সে বুঝতে পারে যে এদের মাঝে পড়ার কোনো আগ্রহই নেই, এমনকি ডিসিপ্লিনের বিন্দুমাত্র ছিটেফোঁটাও তাদের মাঝে নেই। তাই তারা এতটা উগ্র হয়ে উঠেছে। এবার লাঞ্চ টাইমে জোনাথনের স্কুলের বিভিন্ন টিচারদের সঙ্গে পরিচয় হয়, যেখানে সেই শারমান নামক টিচারটিও ছিল। শারমান তখন জোনাথনকে ডিলান নামক একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা ছিল স্কুলের লাইব্রেরিয়ান। শারমান এবং ডিলান কেওডি গ্যাংয়ের ব্যাপারেই কথা বলছিল। তারা দুজনেই এখানে জোনাথনকে জানায় যে জোনাথন যেটুকু সময়ের জন্যই স্কুলে আছে সেটুকু সময় যেন সে খুব সাবধানে থাকে, কারণ তাদের এই পুরো স্কুলটি কেওডি গ্যাংয়ের দখলে। তাই স্কুলের কোনো স্টুডেন্টকে কিছু বলার প্রয়োজন নেই, তা না হলে এতে করে সে নিজেই বিপদে পড়বে। এবার ডিলান এখানে আরও বলে, আমার তো মনে হচ্ছে টিচার জেনের হামলার পেছনে কেওডি গ্যাংয়ের হাত আছে, কারণ দুদিন আগে কেওডি গ্যাংয়ের সাথে মিস জেনির ঝামেলা হয়েছিল। হয়তো সেটার প্রতিশোধ নিতেই তারা তার সঙ্গে এমনটা করেছে। দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমি এটাই বুঝে উঠতে পারলাম না যে আজ পর্যন্ত কেওডি গ্যাংয়ের বিরুদ্ধে প্রিন্সিপাল কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিবারই তার কাছে কমপ্লেন করতে গেলে সে প্রমাণ চায়। আমার তো মাঝে মাঝে মনে হয় তারও কেওডি গ্যাংয়ের সাথে হাত রয়েছে। কিন্তু শারমান তখন তাকে থামিয়ে দিয়ে বলে, এসব আপনি কি বলছেন মিস ডিলান? প্রিন্সিপাল একসময় একজন পুলিশ অফিসার ছিল, আর পরবর্তীতে সে প্রিন্সিপাল হয়েছে। তারপরও আপনার কি মনে হয় যে সে একজন পুলিশ অফিসার হয়ে কেওডি গ্যাংয়ের সাথে হাত মেলাবে? ডিলান তখন বলে যে কোনো কিছুই হতে পারে, মানুষের উপরটা দেখে তো আর ভেতরটা চেনা যায় না। এদিকে তাদের দুজনের এসব কথা শুনে জোনাথনেরও প্রিন্সিপালের উপর সন্দেহ তৈরি হয়। তাই সে এবার প্রিন্সিপালের দিকেও নজর রাখতে শুরু করে। সে একটি অজুহাত দেখিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যায়, আর কথা বলার সময় সে প্রিন্সিপালের মাঝে বেশ কিছু জিনিস লক্ষ্য করে। সেটা হলো প্রিন্সিপাল তার হাতে একটি স্বর্ণের ঘড়ি পরেছিল, যেটার দাম প্রায় 3 কোটি টাকার উপরে হবে। কিন্তু এই স্কুলে প্রিন্সিপালের যে বেতন নির্ধারিত ছিল, সেই বেতনে কখনোই কোনো মানুষের পক্ষে এত দামি ঘড়ি ব্যবহার করা সম্ভব নয়। এদিকে প্রিন্সিপাল জোনাথনকে তার বিভিন্ন ছবি দেখাচ্ছিল এবং তাকে বলছিল যে তার কত বড় বড় লোকদের সাথে হাত রয়েছে, আর তারা নাকি প্রায় সময় তাকে অনেক দামি দামি গিফট পাঠায়। এসব কথা শুনে জোনাথন তাকে অ্যাপ্রিসিয়েট করে, আর সে তার অনেক প্রশংসা করে। প্রিন্সিপাল এতে জোনাথনের উপর ইমপ্রেস হয়ে যায়, আর সে অনেক খুশি হয়ে জোনাথনকে তার ব্যাপারে সবকিছু বলে। সে তাকে বলতে শুরু করে, আসলে পাওয়ার ছাড়া এই দুনিয়াতে টেকা সম্ভব নয়। আমার কাছে পাওয়ারই সবকিছু, আর টাকা থাকলেই মানুষের কাছে পাওয়ার আসে। তাই আমি সবসময় টাকার পিছনেই ছুটেছি। এজন্যই তো আমার এখন এত ক্ষমতা, আমার হাতে এত বড় বড় লোক আছে। কখনো কখনো সৎ পথের চাইতে পাওয়ার ধরে রাখাটাই উত্তম। এবার প্রিন্সিপালের এসব কথা শুনে জোনাথন একদম নিশ্চিত হয়ে যায় যে অবশ্যই প্রিন্সিপালের তাহলে এই গ্যাংয়ের পেছনে হাত আছে, তা না হলে তার মুখ দিয়ে এসব কথা বের হওয়ার কথা নয়। এবার জোনাথন সেদিন তার পুরনো মিলিটারি টিমের সঙ্গে দেখা করতে যায় এবং তাদেরকে সে কেওডি গ্যাংয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর এই ব্যাপারে তাদের কাছে সে সাহায্য চায়। জোনাথন সেই স্কুলের উপর কয়েকদিনের জন্য তাদের সবাইকে নজর রাখতে বলে, যাতে করে সে প্রিন্সিপাল এবং সেই গ্যাংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায় এবং তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি দিতে পারে। এবার সবাই মিলে এখানে প্ল্যান করে যে তারা স্কুলের আশেপাশে ক্যামেরা সেট করবে, কারণ এটাই হচ্ছে প্রমাণ বের করার সবচাইতে মোক্ষম উপায়। যদি বাই চান্স ক্যামেরার মধ্যে কিছু ধরা পড়ে যায়, তো তারা সবাই তখন তাদের এই প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে। পরের দিনই জোনাথনের বন্ধুরা স্কুলের আশেপাশের বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগিয়ে দেয়। এবার জোনাথন চলে যায় তার ক্লাস নিতে। আজকেও গতকালকের মতো তার সঙ্গে একই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সবাই সেখানে বিশৃঙ্খলা করছিল এবং জোনাথনকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। তবে জোনাথন সবকিছু এড়িয়ে গিয়ে তাদেরকে বলে যে আজকে তাদের পড়ার বিষয় হচ্ছে ভিয়েতনাম ওয়ার। জোনাথন তখন বোর্ডে এই টপিকের ব্যাপারে লিখছিল, কিন্তু ঠিক তখনই সেখানে টই নামক একজন স্টুডেন্ট জোনাথনের দিকে একটি খালি ক্যান ছুঁড়ে মারে। কিন্তু সঙ্গে সঙ্গে জোনাথন ক্যানটিকে ক্যাচ ধরে সেটাকে মুচড়ে ফেলে, আর সেটা টইয়ের চেহারায় ছুঁড়ে মারলে টই অনেক ব্যথা পায়। সবাই তো জোনাথনের টার্গেট দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। তবে ক্লাসের সামনে জোনাথন টইয়ের সঙ্গে এমন আচরণ করায় বিষয়টি টইয়ের অনেক ইগোতে লাগছিল। তাই সে সেখানে উঠে দাঁড়িয়ে জোনাথনের সঙ্গে ফাইট করতে রেডি হয়ে যায়
এবং জোনাথনকে বলে যে সে আজকে তাকে এখানেই পুঁতে ফেলবে। আর টয়ের ক্লাসমেটরাও তাকে এখানে অ্যাপ্রিসিয়েট করছিল। তারাও তাকে চেয়ার আপ করে টিচারের গায়ে হাত দিতে বলছিল। আর টয় তাদের কথা শুনে যখনই জোনাথনের গায়ে হাত দিতে যায়, ঠিক তখনই জোনাথন তার হাত একদম পেছনে নিয়ে মুচড়ে দেয় এবং তাকে এমনভাবে চেপে ধরে যে সে সেখানে একদমই নড়তে পারছিল না। তাই টয়ার তার সঙ্গে ফাইট করার সাহস পায় না। এজন্য তার সঙ্গে এবার ফাইট করতে আসে রক নামক একটি ছেলে। রকের হাতে আবার বরফ খননের একটি যন্ত্র ছিল, যেটার নাম হচ্ছে আইসপিক। জোনাথন তখন রককে সেটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু রক সেটা না করে সে জোনাথনকে মারতেই যাচ্ছিল। তবে জোনাথন খুব সহজেই তারও হাত একদম মুচড়ে দেয় এবং আইসপিকটি তার কাছ থেকে নিয়ে নেয়। জোনাথনের হাতের শক্তি দেখে রক বুঝতে পারে যে জোনাথন আসলে কতটা শক্তিশালী। তাই সে আর তার সঙ্গে ফাইট করার সাহস পায় না। আর আজকের এই ঘটনার পর ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারে যে তাদের নতুন টিচারকে তারা যতটা দুর্বল ভেবেছে, সে আসলে ঠিক তার একদম বিপরীত। জোনাথন তখন সবাইকে থ্রেট দিয়ে বলে, এর আগের টিচারদের সঙ্গে তোমরা যা ইচ্ছে করেছ, কিন্তু খবরদার আমার সঙ্গে লাগতে এসো না। আমি যে কতটা ভয়ানক হতে পারি সেটা তোমাদের ধারণার বাইরে। তাই এমন কোনো আচরণ করো না যাতে করে আমার আসল রূপ তোমাদের সামনে বেরিয়ে আসে। জোনাথনের এসব কথা শুনে পুরো ক্লাস যেন একদম সাইলেন্ট হয়ে যায়। আজকে জোনাথনের চাহনি দেখে তারা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তো এবার যখন পুরো ক্লাস একদম ঠান্ডা হয়ে যায়, তখন জোনাথন তাদেরকে পড়াতে শুরু করে। আর এই প্রথমবার ক্লাসের স্টুডেন্টরা তার কথা শুনছিল। তবে রক এবং টয় চলে যায় প্রিন্সিপালের কাছে জোনাথনের ব্যাপারে নালিশ করার জন্য। তারা জানায় যে জোনাথন তাদের গায়ে হাত দিয়েছে। প্রিন্সিপাল তখন জোনাথনের সঙ্গে এই ব্যাপারে কথা বলতেই যাচ্ছিল। তবে ক্লাসের সামনে গিয়ে সে তো একদম চমকে ওঠে, কারণ যে ক্লাসে চিৎকার চেঁচামেচির শব্দে কোনো কিছু শোনাই যেত না, সেই ক্লাস আজকে একদম নীরব হয়ে আছে। আর সমস্ত স্টুডেন্টরা জোনাথনের কথা শুনছে এবং জোনাথনকে লেখাপড়ার ব্যাপারে প্রশ্ন করছিল। এসব কিছু দেখে প্রিন্সিপালের কাছে মনে হচ্ছিল যে জোনাথন হয়তো প্রফেশনাল কোনো স্কুল টিচার। তাই সে জোনাথনের সার্টিফিকেটগুলো চেক করে জানতে পারে যে সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে, যেটা কোনো সাধারণ বিষয় নয়। তাই প্রিন্সিপাল ভাবছিল যে জোনাথন তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে, কারণ জোনাথন স্কুলের সবকিছু অনেক সিরিয়াস নিয়ে নিয়েছে। এতে করে হয়তো তার সমস্ত সত্যটা সকলের সামনে চলে আসবে। আর এই সত্যটা আসলে কি ছিল সেটা আমরা সামনে জানতে পারব। এদিকে সমস্ত স্টুডেন্টরা শান্ত হলেও লুকাস এখনও জোনাথনের উপর রেগেছিল। সে জোনাথনের উপর প্রতিশোধ নিতে চাইছিল এবং এটা প্রমাণ করতে চাইছিল যে সে জোনাথনের চাইতেও শক্তিশালী। এদিকে জোনাথন সেদিনের পর থেকে তার টিমের লাগানো সিক্রেট ক্যামেরার ফুটেজগুলোর দিকে নজর রাখছিল। আর ক্লাস শেষে সে একা একা বসে সেই ফুটেজগুলো দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে তার ক্লাসরুমের দিকে প্রিন্সিপাল আসছে। তাই সে দ্রুত কোনো মতে তার ল্যাপটপ বন্ধ করে দেয় আর সে সেখানে একদম স্বাভাবিকভাবে বসে থাকে। এরপর প্রিন্সিপাল তার কাছে এসে তাকে বলে, আমি আজকে আপনার ব্যাপারে কি শুনেছি, স্টুডেন্টরা আপনার বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছে। আপনি নাকি স্টুডেন্টদের গায়ে হাত দিয়েছেন। আমাদের স্কুলে স্টুডেন্টদের গায়ে হাত তোলা ইলিগেল। আপনার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। এখন তো স্টুডেন্টরা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাচ্ছে, তাই আপনার উচিত জব ছেড়ে চলে যাওয়া। জোনাথন এতে বুঝতে পারে যে প্রিন্সিপাল হয়তো তাকে স্কুলে রাখতে চাইছে না। তাই সে তখন চালাকি করে প্রিন্সিপালকে বলে, কেউ যদি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও চায় তাহলে তাকে নিতে দিন। আর এভাবে মুখ দিয়ে বললেই তো আর জব ছেড়ে চলে যাওয়া যায় না। সবকিছুরই একটা নিয়ম আছে। আমাকে চাকরি থেকে ফায়ার করতে হলেও অন্তত 2 সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। এটাই সমস্ত জায়গার নিয়ম। আমি এই সমস্ত ব্যাপারে অনেক দক্ষ। জোনাথনের কথা শুনে প্রিন্সিপাল বুঝতে পারে যে এভাবে সে জোনাথনকে স্কুল থেকে বের করতে পারবে না। তাই সে আজকেই জোনাথনকে চাকরি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়ে দেয় এবং বলে যে 2 সপ্তাহ পরে তাকে তাহলে চলে যেতে হবে, কারণ সে স্কুলের রুলস ভঙ্গ করেছে। তবে এখানে জোনাথনের কথাবার্তা এবং অ্যাটিটিউড দেখে প্রিন্সিপালের তার উপর পুরোপুরিভাবে সন্দেহ হচ্ছিল যে সে হয়তো কোনো লক্ষ্য নিয়ে তাদের স্কুলে এসেছে। তাই সে এবার পুরোপুরিভাবে জোনাথনের ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করে। সে সবকিছু চেক করে জানতে পারে যে জোনাথন মিথ্যে পরিচয় এবং ফেক সার্টিফিকেট নিয়ে তাদের স্কুলে জয়েন হয়েছে, আর সে একজন মিলিটারি সোলজার ছিল। এদিকে আস্তে আস্তে ক্লাসের প্রায় অনেক স্টুডেন্টরাই ভালো হয়ে যাচ্ছিল। তাদের কাছে জোনাথনের ক্লাসও ভালো লাগতে শুরু করেছিল। তবে লুকাস এবং তার সঙ্গীরা জোনাথনের পেছনে এখনও লেগেছিল। এরপর সেদিন জোনাথন জেনকে নিয়ে বাড়িতে চলে আসে, কারণ জেনকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তবে জেন বাড়িতে পৌঁছেই দেখতে পায় যে টেবিলে তার জন্য বেশ কিছু চিঠি রাখা আছে। আর এই চিঠিগুলো তাকে পাঠিয়েছে তার স্কুলেরই কয়েকজন স্টুডেন্ট। তারা সবাই তাকে তাদের খারাপ আচরণের জন্য সরি বলেছে এবং জানিয়েছে যে তারা দ্রুত তাকে আবারও স্কুলে দেখতে চায়।
চিঠিগুলো পড়ে জেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরে স্টুডেন্টদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় ছিল, আর আজকে প্রথমবার সে সেটা উপলব্ধি করতে পারছে। জোনাথন তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তার সবচাইতে বেস্ট টিচার হওয়ার স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। এদিকে জেন কিন্তু এখনো জানত না যে জোনাথন কি কাজ করছে, আর সে এখন তাকে এই অবস্থাতে সবকিছু বলতেও চাইছিল না। এবার পরের দিন জোনাথন আবারও স্কুলে তার ডিউটিতে চলে যায়। জোনাথনকে দেখে সমস্ত স্টুডেন্টের অ্যাটেনশন যেন তার দিকেই চলে যায়। সবাই তখন দ্রুত ক্লাসে চলে আসে, কিন্তু লুকাস এবং তার দুজন সঙ্গী ক্লাসে অনেক লেটে এসেছিল, তাই জোনাথন তাদের উপর অনেক রেগে যায়, আর সে তাদেরকে শাস্তি হিসেবে বোর্ডের মধ্যে 100 বার সরি লিখতে বলে। কিন্তু লুকাস এবং তার টিমের সবাই তার কোনো কথা না শুনে তাদের বেঞ্চে গিয়ে বসে। জোনাথন এতে লুকাসের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে লুকাসকে বলে, যদি তোমাকে আর একবার বোর্ডে সরি লেখার কথা বলতে হয়, তাহলে এবার আর আমি তোমাকে মুখ দিয়ে নয়, বরং হাত দিয়ে বোঝাবো যে কিভাবে সরি লিখতে হয়। জোনাথনের কথা শুনে লুকাসের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে রক এবং ক্লাসের আরেকজন স্টুডেন্টকে মেরেছিল। তাই সে বুঝতে পারে যে জোনাথনের সঙ্গে খুব বেশি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। এজন্য সে জোনাথনকে বলে যে সে 10 বার সরি লিখবে। কিন্তু জোনাথন বলে যে যদি সে 100 বারের একবারও কম লিখে, তাহলে তো সে বুঝতেই পারছে যে তার সঙ্গে কি হতে যাচ্ছে। লুকাস তখন বোর্ডে 100 বার সরি লিখতে রাজি হয়ে যায়, কিন্তু সে জোনাথনকে ক্লাসে সবার সামনে থ্রেট দেয় যে সে তাকে স্কুলের বাইরে দেখে নেবে। এবার লুকাসের সরি লেখার পর জোনাথন ক্লাস নিতে শুরু করে। তবে জোনাথন বলে যে আজকে সে ক্লাস নেওয়ার আগে তাদের সবার সঙ্গে গল্প করতে চায়। জোনাথন এক এক করে তাদের কাছে তাদের শখ এবং ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চায়, তবে তাদের কারোরই তাদের ফিউচার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। জোনাথন তখন তাদেরকে তার কলেজ লাইফের গল্প শোনায়। সে জানায় যে তাদের কলেজে অনেক বড় একটি গ্যাং ছিল, আর সেই গ্যাংয়ের প্রত্যেকটি ছেলেমেয়ে ছিল তাদের মতোই অনেক স্মার্ট। পুরো কলেজ জুড়ে যেন তাদেরই রাজত্ব ছিল। কিন্তু একসময় এই গ্যাংই যেন তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ সেই গ্যাংয়েরই একজন মেম্বার অনেক বড় একটি অপরাধ করে ফেলেছিল, আর সেটার ফলাফল ভোগ করতে হয়েছে গ্যাংয়ের সবাইকে। স্টুডেন্টরা এবার আগ্রহ নিয়ে জোনাথনের কাছে জানতে চায় যে তারপর তাদের সঙ্গে কি হয়েছিল। জোনাথন তখন তাদেরকে বলে, তারপর আর কি হবে, তাদেরকে বহু বছর জেলেই পচে মরতে হয়েছে, আর এখন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে তার দেখা হয় যারা কিনা ফুটপাতে থাকে, অথচ তারা চাইলে তাদের ফিউচার সুন্দর হতে পারত, তারা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারত। তবে জোনাথনের তাদের একটি বিষয় নিয়ে সবচাইতে বেশি খারাপ লাগে, সেটা হলো তাদের সবার ভুলের মাসুল দিতে হচ্ছে তাদের সন্তানদেরকে। তাদের মধ্যে একজন তখন জোনাথনকে প্রশ্ন করে, আচ্ছা স্যার, আপনি তো সেই গ্যাংয়ের সদস্য ছিলেন না, তাহলে আপনি আপনার লাইফে কি করতে পেরেছেন? আপনার তো কোনো টাকা পয়সাও নেই, সামান্য একটা চাকরি করে খাচ্ছেন। জোনাথন তখন মুচকি হেসে বলে, এটা ঠিক যে আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমার একটা স্বাধীন জীবন আছে, ছোট্ট একটা বাড়ি আছে, আমাকে ভালোবাসার মতো মানুষ আছে, আমাকে আমার ক্লাসমেটদের মতো রাস্তায় জীবন কাটাতে হচ্ছে না, আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার মাঝে আছে শিক্ষা, যেটা আমি ভবিষ্যতে আমার সন্তানদেরকে দিতে পারবো। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা তোমাদের সন্তানদের ভবিষ্যৎ কেমন দেখতে চাও? তোমরা কি মন থেকেই চাও যে তারা তোমাদের মতোই হোক? তোমাদের মধ্যে অন্তত একজন আমাকে এই প্রশ্নের উত্তর দাও। কিন্তু জোনাথনের কথা শুনে সবাই সেখানে মাথা নত করে ফেলে। সবাই বুঝতে পারে যে জোনাথন আসলে তাদেরকে কি বোঝাতে চাইছে। এবার ক্লাস শেষ হলে জোনাথনের কাছে প্রিন্সিপাল আসে। প্রিন্সিপাল আজকে জোনাথনের প্রশংসা করে বলে, আমি তো ভাবতেই পারিনি যে লুকাসের মতো ছেলেকে দিয়ে আপনি সরি লেখাতে পারবেন। আপনি তাহলে ক্লাস ভালোই কন্ট্রোল করতে পারছেন। জোনাথন তখন তাকে ধন্যবাদ জানায়। এরপর প্রিন্সিপাল জোনাথনকে বলে যে তার সঙ্গে তার একটি মিটিং আছে, তাই সে তাকে বিকেলবেলা অফিসে এসে দেখা করতে বলে। তবে প্রিন্সিপাল এদিকে অন্য প্ল্যান করছিল। সে গোপনে লুকাসের সঙ্গে গিয়ে দেখা করে জোনাথনকে শায়েস্তা করার জন্য প্ল্যান করে, যাতে করে জোনাথন এই স্কুল ছেড়ে চলে যায়। আসলে প্রিন্সিপাল লুকাস এবং তার গ্যাংয়ের সাথে মিলে কোটি কোটি টাকা ড্রাগ সাপ্লাইয়ের কাজ করে থাকে। এই কাজগুলো মূলত সে তার স্কুলকে ব্যবহার করেই করছে। তাই সে জোনাথনের মতো টিচারকে তার স্কুলে চাইছিল না, কারণ জোনাথন যে কোনো সময় তার ব্যাপারে জেনে ফেলতে পারে। এদিকে জোনাথন ছিল তাদের থেকে এক ধাপ এগিয়ে। সে তার সিক্রেট ক্যামেরার মাধ্যমে প্রিন্সিপাল এবং লুকাসকে একসঙ্গে দেখে ফেলে, আর সে বুঝতে পারে যে তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করছে। জোনাথন তখন রেডি হয়ে স্কুলে মিটিংয়ের জন্য চলে আসে, আর সে স্কুলের লাইব্রেরিতে যায়। এদিকে জোনাথনকে ফলো করছিল লুকাস এবং তার কয়েকজন সঙ্গীরা। তারা সবাই বন্দুক নিয়ে জোনাথনের কাছে চলে আসে। তারা জোনাথনকে সেখানে শুট করে দেয়। এরপর লুকাস তার একজন সঙ্গীকে ডিলান নামক সেই মহিলাটিকে শুট করতে বলে, যে কিনা স্কুলের লাইব্রেরিয়ান ছিল।
কারণ সে সবকিছু দেখে ফেলেছিল। এরপর লুকাসের একজন সঙ্গী যখন ডিলানকে শুট করতে যায়, ঠিক তখনই তার পেছনে জোনাথন এসে তাকে ইচ্ছেমতো ধোলাই করে। জোনাথন আসলে প্রিন্সিপাল এবং লুকাসের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে আগে সে বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল, তাই তাকে গুলি করা সত্ত্বেও তার কিছু হয়নি। এরপর দেখা যায় লুকাসের এতজন মিলেও জোনাথনের সঙ্গে পেরে উঠছিল না, কারণ জোনাথন অনেক শক্তিশালী একজন মিলিটারি ছিল। তাই সে একাই তখন তাদেরকে ইচ্ছেমতো ধোলাই করে লাইব্রেরির জানালা দিয়ে নিচে ফেলে দেয়। আর লুকাস আজকে জোনাথনের শক্তি দেখে বেশ ভয় পেয়ে যায়। এবার জোনাথনের সঙ্গে প্রিন্সিপালের দেখা হয়ে যায়। প্রিন্সিপাল তো জোনাথনকে জীবিত দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এতক্ষণে তো জোনাথনের মরে যাওয়ার কথা ছিল। তবে প্রিন্সিপাল জোনাথনকে দেখে নর্মাল থাকার চেষ্টা করে, আর জোনাথনও এমন ভাব করে যেন তার সঙ্গে কিছুই হয়নি। এবার জোনাথন প্রিন্সিপালকে বলে, আপনি আমাকে মিটিংয়ের জন্য ডেকেছিলেন, আপনি আসতে লেট করে ফেলেছেন, তাই আজকের মিটিং ক্যান্সেল, আমি আপনাকে পরে ডেকে নেব। অন্যদিকে জেনের হসপিটাল থেকে রিলিজের খবর পেয়ে টিচার শারমান তাকে দেখতে চলে যায়। জেন এতে অনেক খুশি হয়। এরপর সে তার সঙ্গে স্কুলের ব্যাপারেই গল্প করছিল। এমন সময় শারমান সেখানে একটি ছবি দেখতে পায়, যেখানে জেন জোনাথনের সঙ্গে ছিল। শারমান বুঝতে পারে যে জোনাথন আসলে কেউ নয়, বরং জেনের হাজবেন্ড। শারমান তখন জেনকে সবকিছু খুলে বলে যে জোনাথন এখন কিভাবে তাদের স্কুলে সাবস্টিটিউট হিসেবে রয়েছে, অর্থাৎ শারমানের কাছ থেকে জেন সবকিছু জানতে পারে। অন্যদিকে আমরা জোনাথনের একজন টিমমেট জয়কে দেখতে পাই। সে জোনাথনের কথা মতো লুকাসের দিকে মনিটরিং করছিল এবং লুকাস কখন কোথায় যাচ্ছে আর কি কি কাজ করছে সেই সবকিছুর আপডেট সে জোনাথনকে দিচ্ছিল। অন্যদিকে জোনাথন যখন তার বাড়িতে ফিরে আসে, তখন জেন তার উপর খুবই রেগেছিল, কারণ জোনাথন তার কাছ থেকে সমস্ত কিছু লুকিয়েছে। তবে আজকে সে তার সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে। জোনাথন তখন জেনকে বলে যে জেন তো এমনিতেই অসুস্থ, তাই সে তাকে আর কোনো টেনশন দিতে চাইছিল না, এজন্য সে তাকে কিছু জানায়নি। এরপর জোনাথন জেনকে বলে, আমি একটি উদ্দেশ্য নিয়ে তোমার স্কুলে জয়েন হয়েছি, আর স্কুলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে স্কুলের স্টুডেন্টদের খারাপ হওয়ার পেছনে সবচাইতে বড় হাত আছে প্রিন্সিপালের। প্রিন্সিপালই মূলত কেওডি গ্যাং পরিচালিত করছে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সবকিছুর প্রমাণ বের করব এবং তোমাদের স্কুলটিকে গ্যাংমুক্ত করে স্কুলটিকে নতুন রূপ দেব, যাতে করে স্কুলের স্টুডেন্টদের ভবিষ্যৎ ভালো হয়। তবে এর জন্য আমার কিছুদিন সময় প্রয়োজন। এবার সেদিন রাতের বেলা জোনাথনকে তার বন্ধু জয় ফোন দেয়, আর সে জোনাথনকে একটি লোকেশনে দ্রুত আসতে বলে। লোকেশনটি ছিল একটি বন্দরের কাছে। জোনাথন তখন টাইম মতো সেখানে পৌঁছে যায়। এরপর সে এবং জয় দেখতে পায় যে কেওডি গ্যাং কিছু বাইরের সাথে ড্রাগস পাচারের ডিল করছে, আর তারা যখন ড্রাগস নিয়ে দামাদামি করছিল, ঠিক তখনই সেখানে জয় এবং জোনাথন চলে যায়, আর তাদের দিকে বন্দুক তাক করলে তারা তাদের কাছে স্যারেন্ডার করে। জোনাথন ম্যানেজ করছিল কেওডি গ্যাংকে, আর জয় ম্যানেজ করছিল বায়ারদেরকে। তবে ঠিক তখনই সেখানে বুল নামক বিশাল দেহী একটি লোক চলে আসে, যে কিনা মুভির শুরুতে জেনের উপরে হামলা করেছিল। বুল এখানে জোনাথনের সঙ্গেও ফাইট শুরু করে দেয়। তবে জোনাথন যেহেতু অনেক শক্তিশালী ছিল, তাই তারা কেউই জোনাথনের সঙ্গে পেরে ওঠে না। তো এই গ্যাংয়ের কাছ থেকে জোনাথন এবং জয় প্রচুর পরিমাণে টাকা এবং ড্রাগস উদ্ধার করে। তবে ড্রাগসগুলো জোনাথন পানিতে ফেলে দেয়, আর টাকাগুলো সে তার কাছে রেখে দেয়। এবার পরের দিন নিউজ চ্যানেলগুলোতে সেই ড্রাগ ডিল সম্পর্কে নিউজ দেখানো হচ্ছিল, যেটা গতকাল জোনাথনের জন্য ধরা পড়েছে। আর এই নিউজগুলো বাড়িতে বসেই দেখছিল প্রিন্সিপাল। তবে ঠিক তখনই প্রিন্সিপালকে ফিউরিয়াস নামক একটি লোক ফোন করে, আর এই ফিউরিয়াসই হচ্ছে ড্রাগ ডিল বায়ারদের বস। ফিউরিয়াস এখানে প্রিন্সিপালকে থ্রেট দেয় এবং বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তার টাকা অথবা ড্রাগস ফিরিয়ে দিতে, কারণ কাল তার কেওডি গ্যাং তাদেরকে ড্রাগসও দেয়নি এবং তাদের টাকাও নিয়ে পালিয়েছে। এসব কথা শুনে প্রিন্সিপাল প্রচণ্ড রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে লুকাসকে ধরে। লুকাস তখন প্রিন্সিপালকে জানায় যে গতকালকে সমস্ত ডিল নষ্ট করে দিয়েছে জোনাথন, এসবের পেছনে জোনাথনের হাত আছে। এরপর ঠিক এমন সময় স্কুলের স্পিকারের মধ্যে জোনাথনের আওয়াজ শুনতে পাওয়া যায়। জোনাথন স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে অডিটোরিয়াম রুমে ডেকে বলছিল যে তাদের জন্য একটি গুড নিউজ আছে। একটি বিদেশি কোম্পানি তাদের স্কুলে অনেক বড় একটি ডোনেশনের টাকা ডোনেট করেছে, আর সেই টাকা জোনাথন স্কুলের উন্নয়নে কাজে লাগাতে চাইছে। তাই সে স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাইছিল যে স্কুলের মধ্যে কি কি প্রয়োজন। স্টুডেন্টরা এতে অনেক খুশি হয়। এরপর কেউ বলে স্কুলে ডান্স ক্লাব প্রয়োজন, মিউজিক ক্লাব প্রয়োজন, আবার কেউ বলে তাদের সুন্দর একটা ক্যান্টিনের প্রয়োজন। জোনাথন তখন জানায় যে তারা ঠিক তাদের স্কুলকে যেভাবে চায়, জোনাথন পুরো স্কুলকে সেভাবেই সাজিয়ে দেবে। এরপর জোনাথন স্টুডেন্টদের জন্য মিউজিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে আসে, আর সে স্কুলের ক্যান্টিন থেকে শুরু করে সবকিছু আপডেটের কাজে লেগে যায়।
এসব কাজগুলো জোনাথন আসলে সেই টাকাগুলো দিয়ে করছিল, যেগুলো সে ড্রাগ ডিলারদের কাছ থেকে নিয়েছিল। এদিকে প্রিন্সিপালও এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারে যে জোনাথন এই টাকাগুলো আসলে কোথায় পেয়েছে, তাই সে জোনাথনকে শাস্তি করার জন্য পুরোপুরিভাবে প্ল্যান করছিল। এদিকে পরের দিন স্কুলে প্যারেন্ট মিটিং ছিল, যার কারণে সেদিন সন্ধে পর্যন্ত স্টুডেন্টদেরকে স্কুলেই থাকতে হয়। তো সন্ধেবেলায় তখন শারমানের কাছে মীরা নামক একজন স্টুডেন্ট আসে। সে শারমানকে বলে তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, কারণ কয়েকজন বখাটে ছেলে নাকি তাকে ডিস্টার্ব করছে। শারমান তখন মীরাকে একটু ওয়েট করতে বলে তার হাতের কাজগুলো কমপ্লিট করে নেয়। এরপর যখন শারমান তাকে এগিয়ে দিতে যায়, তখন সে দেখতে পায় যে পুরো স্কুলে অলরেডি তালা দিয়ে দেওয়া হয়েছে। তাই শারমান তখন মীরাকে নিয়ে স্কুলের বেসমেন্ট দিয়ে বাইরে যাচ্ছিল। তবে ঠিক এমন সময় শারমান দেখতে পায় যে প্রিন্সিপাল এবং কেওডি গ্যাং অনেকগুলো ড্রাগস নিয়ে কোথাও যাচ্ছে। এটা দেখতে পেয়ে শারমান সেখান থেকে ফিরে চলে যায়। তবে তাদের পায়ের আওয়াজ শুনে প্রিন্সিপাল বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল। তাই প্রিন্সিপাল লুকাস এবং তার সঙ্গীদেরকে বিষয়টি চেক করার জন্য পাঠায়। এদিকে শারমান মীরাকে একটি রুমের মধ্যে লুকিয়ে ফেলে, আর সে মীরাকে বলে যে আপাতত সে যেন এখানেই থাকে, আর কিছুক্ষণ পরে সে যেন এখান থেকে পালিয়ে জোনাথনকে গিয়ে সবকিছু বলে দেয়। অন্যদিকে রাতের বেলা জোনাথন যখন তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই কেওডি গ্যাংয়ের কয়েকজন সদস্য তার পিছু করে, কারণ তাদেরকে প্রিন্সিপালই পাঠিয়েছিল। তারা এখানে অনবরত জোনাথনকে গুলি করতে থাকে। ফলে একটি বাড়ির সঙ্গে জোনাথনের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে স্কুলের সমস্ত স্টুডেন্টরা অনেক মন খারাপ করে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে জোনাথন চলে আসে। জোনাথনকে দেখে স্কুলের সবাই একদম অবাক হয়ে যায়। তারা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। এরপর জোনাথন একজন স্টুডেন্টের কাছে জানতে চায়, কি ব্যাপার, সবাই আমাকে এভাবে দেখছে কেন? সেই স্টুডেন্ট তখন জোনাথনকে জানায় যে আজ সকালবেলায় নাকি প্রিন্সিপাল সবাইকে জানিয়েছে যে সে গতকাল রাতে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এমনকি আজ সকালবেলা শারমান স্যারেরও লাশ পাওয়া গিয়েছে, তাকে কেউ মাথায় গুলি করে হত্যা করেছে। এসব শুনে জোনাথনের আর বুঝতে বাকি থাকে না যে সবকিছু করেছে প্রিন্সিপাল। এদিকে প্রিন্সিপাল জোনাথনকে জীবিত দেখে একদম চমকে ওঠে, কারণ তার এত চেষ্টার পরও সে তাকে মারতে পারেনি। আর জোনাথনও এখন ডিসাইড করে যে এসবের পেছনে সবচাইতে বড় লিডারকে তার যেভাবেই হোক ধরতে হবে, তা না হলে শারমানের মতো অনেক নিরীহ মানুষের জীবন চলে যাবে। তাই জোনাথন তখন সোজা তার সেই টিমমেট ম্যাক্সের কাছে যায়, যে কিনা তাকে ড্রাগস ডিলারের চাকরি দিতে চেয়েছিল। সে ম্যাক্সের কাছে প্রথমে ভালোভাবে সবকিছু জানতে চায় যে এসব ইলিগেল কাজের পেছনে কার হাত রয়েছে। প্রথমে তো ম্যাক্স তাকে কিছুই বলছিল না, কিন্তু জোনাথন যখন তাকে মারধর শুরু করে, তখন ম্যাক্স বলে যে এসবের পেছনে লিডারের নাম হচ্ছে জন, যে কিনা একটি স্কুলের প্রিন্সিপাল। সে কেওডি গ্যাং নামক একটি গ্যাংয়ের মাধ্যমে তার বিজনেস পরিচালনা করছে। এসব শুনে জোনাথন বুঝতে পারে যে প্রিন্সিপালই তাহলে জন। অন্যদিকে মীরা নামক সেই মেয়েটি জোনাথনকে ক্লাসরুমে খুঁজতে আসে, আর সে রক নামক একজন স্টুডেন্টকে বলে যে জোনাথনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ কথা আছে। রক তখন তাকে নিয়ে সোজা জোনাথনের বাড়িতে চলে যায়, যেখানে লুকাস এবং তার সঙ্গীরা অলরেডি জেনকে বন্দি বানিয়ে রেখেছিল। আর রক এবং মীরা সেখানে গেলে তাদেরকেও তারা বন্দি বানিয়ে ফেলে। এরপর লুকাস জেনকে বলে জোনাথনকে ফোন দিয়ে নিয়ে আসতে। জেন তখন জোনাথনকে ফোন দিলে জোনাথন বুঝতে পারে যে নিশ্চয়ই বাড়িতে কোনো বিপদ হয়েছে। তাই সে একটি গিফট বক্সের মধ্যে একটি ট্র্যাপ রেডি করে ফেলে। আর সে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করে, ঠিক তখনই সেই ট্র্যাপ দিয়ে লুকাস এবং তার সঙ্গীদেরকে ফাঁসিয়ে ফেলে। এরপর সে এক এক করে তাদের সবাইকে মারতে শুরু করে। সে জেন, মীরা এবং রককে ছাড়িয়ে নেয়। এদিকে লুকাস যখন জেনকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই রক লুকাসকে গুলি করে মেরে ফেলে। এভাবে তারা কোনো মতে তাদেরকে হারিয়ে দেয়। এরপর মীরা জোনাথনকে সবকিছু খুলে বলে যে গতকাল টিচার শারমানের সঙ্গে আসলে কি হয়েছিল এবং তারা বেসমেন্টে সেদিন কি দেখেছিল। এবার সবকিছু ভালোভাবে জানার পর জোনাথন একটি প্ল্যান করে, আর সে সেই প্ল্যানটি সাকসেস করতেই যাচ্ছিল। কিন্তু জেনের এবার তাকে নিয়ে অনেক ভয় হচ্ছিল যে যদি তার কিছু হয়ে যায়, তবে জোনাথন তাকে কথা দেয় যে খুব শীঘ্রই সে সবকিছু ঠিক করে ফেলবে। এরপর জোনাথন মাঝরাতে তার পুরো টিম নিয়ে স্কুলের ভেতরে চলে যায়, আর তারা বেসমেন্টের নিচ থেকে ড্রাগস বের করতে থাকে। কিন্তু এমন সময় বাহিরে তারা গাড়ির আওয়াজ শুনতে পেয়ে সেখানে গেলে তারা দেখতে পায় যে প্রিন্সিপাল এখানে বেশ কয়েকজন লোকদেরকে নিয়ে এসেছে। এদিকে জোনাথন যখন প্রিন্সিপালের সঙ্গে সমস্ত ব্যাপারে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় স্কুলের মধ্যে অস্ত্র নিয়ে একটি গ্যাং চলে আসে, যাদেরকে জোনাথনই খবর দিয়েছিল। আর তারা এসেই জোনাথনদের উপর গুলি করতে শুরু করে। জোনাথনরা সংখ্যায় মাত্র 4-5 জন ছিল, আর প্রিন্সিপাল এবং তার গ্যাং মেম্বার ছিল অনেক বেশি। কিন্তু জোনাথন এবং তার সঙ্গীরা যেহেতু মিলিটারি সোলজার ছিল, তাই তাদের বন্দুক চালানোর দক্ষতা ছিল অনেক বেশি। এজন্য তারা খুব সহজেই তাদের উপর টার্গেট করে গুলি করতে পারছিল।
এবার প্রিন্সিপালের টিম জোনাথনদের দিকে বোম মারতে শুরু করে। এভাবেই গোলাগুলি এবং বোম বিস্ফোরণের ফলে বেসমেন্টের নিচে যত ড্রাগস ছিল সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়। তবে বোম বিস্ফোরণে জোনাথনের কয়েকজন বন্ধুই সেখানে মারা যায়, আর একজন বন্ধু তো জোনাথনকে বাঁচাতে গিয়ে নিজেই গুলি খেয়ে মরে যায়। এদিকে প্রিন্সিপাল এবার জোনাথনকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু জোনাথন সঙ্গে সঙ্গে এটা বুঝতে পেরে তাকেই গুলি করে দেয়। ফলে প্রিন্সিপাল সেখানেই মারা যায়, আর এখানেই অবশেষে তাদের লড়াই শেষ হয়। সারা রাত এভাবে ফাইট করার পর জোনাথন যখন বাহিরে আসে তখন সে দেখতে পায় যে সেখানে তার জন্য তার একজন বন্ধু অপেক্ষা করছে। জোনাথন তার কাছে বাকিদের কথা জিজ্ঞাসা করে। সে তখন জানায় যে তারা কেউ বেঁচে নেই। জোনাথন এতে অনেক কষ্ট পায়, কারণ তার জন্য তার এতগুলো বন্ধু জীবন দিয়েছে। তবে তারপরও সে একটা বিষয় ভেবেই অনেক খুশি ছিল, যে অবশেষে সে তাদের স্কুলটিকে রক্ষা করতে পেরেছে। তার এই কাজের জন্য স্কুলের অনেকগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ বেঁচে যাবে। জোনাথন আসলে কখনোই এটা চাইছিল না যে স্কুলের মতো একটা পবিত্র জায়গাকে প্রিন্সিপালের মতো নোংরা মানুষেরা নষ্ট করুক। সেই লক্ষ্যে সে তার মিশন পূরণ করেছে। তো এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।